সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা আছে বাংলাদেশের মিডিয়া সেটা হচ্ছে মালিকানার প্রশ্ন। এবং মালিকানার প্রশ্নের সাথে সাথে যুক্ত হচ্ছে আসলে গুড কম্পিটিশন এবং গুড একটা যে বিজনেস যে সুযোগ আছে। কম্পিটিশন এবং বিজনেস, মিডিয়া তো একটা বিজনেসও বটে। ওইটার জন্য আসলে কি ধরনের লিগ্যাল অ্যান্ড আদার্স মেকানিজম আছে ওগুলোকে এক্সপ্লোর করা এবং ওগুলো আসলে কিভাবে বাস্তবায়ন হবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যেটা ওয়ান হাউস ওয়ান মিডিয়া যেই প্ল্যানের কথা উনি বলছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেক পত্রিকা বা অনেক জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে অনেক প্রতিবাদ আসতেছে। বিভিন্ন শিল্পগোষ্ঠী বাংলাদেশে গত 15-16 বছর না শুধু এর আগে পরে মিলিয়ে অনেক মিডিয়া তৈরি করছে। এবং একটা হাউজেরই বা একটা পরিবারেরই বা একটা শিল্পগোষ্ঠীরই দেখা যাচ্ছে 2, 3, 5, 6 করে পত্রিকা বা বিভিন্ন ধরনের মিডিয়া প্রতিষ্ঠান আছে। তো এইটা এক ধরনের গুড কম্পিটিশনের সুযোগকে নষ্ট করছে। এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি বাংলাদেশের মিডিয়া, যেটা আমি রিসেন্টলি আমার একটা বক্তব্য বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ায় যেটা এখানেও একজন আলোচনা করছেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি দরকার। আপনার রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ছাড়া, যেমন আমরা আজকে সরকারে আছি, আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, সবকিছুর জবাব দিতে বাধ্য যদি আপনারা প্রশ্ন করেন। এমনিভাবে আমি মনে করি সংবাদ মাধ্যম, অবশ্যই প্রত্যেক সাংবাদিক না, সবাইকে ধরে ধরে প্রশ্ন করার বিষয় না, মব করার বিষয় না, কিন্তু সংবাদ মাধ্যম যারা নীতি নির্ধারক আছেন বা যেই নীতি নির্ধারণ পর্যায় থেকে সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ হয় বা অপিনিয়ন তৈরি হয়, সেটাকে অবশ্যই প্রশ্ন করার এবং অ্যাকাউন্টেবল করার সুযোগ থাকা উচিত। মানে আপনি বলতে পারেন না যে পার্লামেন্টারিয়ানরা প্রশ্ন করা যাবে, জুডিশিয়াল অফিসারদেরকে প্রশ্ন করা যাবে, ইভেন সিকিউরিটি এজেন্সিকে প্রশ্ন করা যাবে, কিন্তু সাংবাদিকদেরকে প্রশ্ন করা যায় না। আমি চাই না যে এই জিনিসটা থাকুক। এইখানে আলোচনায় আমি মনে করি যে এটা আমাদের সেকেন্ড ইস্যু, যে আমরা যদি মালিকানার প্রশ্নটা সমাধান করতে পারি, সেটা আমি মনে করি যে অনেক বেশি জটিল একটা প্রক্রিয়া। কারণ যেই মিডিয়া কমিশন যেভাবে বলা আছে, সেটা একটা দীর্ঘ সময় লাগবে, একটা সময় দিতে হবে মার্জারের জন্য অথবা একটা ছেড়ে আরেকটাকে এটা বিক্রি করে দেওয়ার জন্য। আমি মনে করি যেটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু যদি আমরা যেটা করা যাবে সেটা হচ্ছে, আমরা সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরো বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগাল লুপহোলস আছে কিনা। আমরা এতটুকু করার জন্য অপেক্ষা আছি। এরপরে আমরা এই আইনটা হয়তো ক্যাবিনেটে তুলবো এবং এটা আমরা যাতে আইনে আকারে আসে সেটা চেষ্টা করব। শুধুমাত্র এই সিস্টেম না, যে মিডিয়া পুরা এস্টাবলিশমেন্টটা কিভাবে পলিটিসাইজড হয়েছে এবং এটার ভুক্তভোগী আজকে সাংবাদিকরা নিজেরা বললেন যে ওনারা নিজেরাই এটার ভুক্তভোগী। ফলত আমি মনে করি যে ওখানে আমাদের এই গত 15 বছরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং দরকার আছে। প্রত্যেকটা হাউস কিভাবে ডেভেলপ করছে এবং ওরা আসলে সাংবাদিকদের সাথে কিভাবে আচরণ করছে, সাংবাদিকরা কতটুকু আন্ডার ডিউরেস যেটাকে বলে প্রেশারের ভিতরে ছিল কি ছিল না, এবং কোন কোন হাউস কি নীতিমালা অবলম্বন করছে, এবং ওইটা কিভাবে বাংলাদেশের ডেমোক্রেসি ডেটোরিয়েট করছে, এটা আমাদের আসলে জানা দরকার এবং বাংলাদেশের জনগণ এটাও জানতে চায়। তো আপনারা যেটা বলেন যে সাংবাদিকদের সুরক্ষা অধিকার থেকে শুরু করে আরো 10টা বিষয়, আমি এটা সবার পক্ষে। এবং আমি নিজে এক সময় সাংবাদিকতা করতে চেষ্টা করছি, পারি নাই, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমাকে 13,000 টাকা অফার করছিল এক মাসে বাংলাদেশের যে কোনো একটা টিভি চ্যানেলে। তো উনি তো বলছেন 15,000 টাকা দিয়ে, কে বলছেন 15,000 টাকা দিয়ে শুরু করছেন। তো আমি 13,000 টাকা 6 দিন 2 দিন নাইট, মানে ডাইন ডিউটি 2 দিন নাইট হচ্ছে 6টা থেকে আপনার হচ্ছে যে 2টা পর্যন্ত 8 ঘন্টা যাবে, আর অন্য দিন হচ্ছে যে ধরেন 11টা থেকে 8 ঘন্টা। তো এরকম করে হচ্ছে যে 6 দিনে আপনাকে 13,000 টাকা দেওয়া হবে। এটা গত বছরের শুরুর দিকে ঘটনা। তো এখনো ওইভাবে হয়তো বাংলাদেশের ইকোনমি অত বেশি চেঞ্জ হয় না। তো 13,000 টাকা দিয়ে একটা
মানে মাস্টার্সের স্টুডেন্ট বলেন বা গ্রাজুয়েট করে ফেলছে, যে গ্রাজুয়েশন যা সে আসলে কি করবে, নিজে কি খাবে আর ফ্যামিলিকে কি পাঠাবে। তো এই বাস্তবতা আছে, আমি এগুলো সবই সংবেদনশীলতার সাথে দেখতে চাই। আমরা সরকার সংবেদনশীলতার সাথে দেখতে চাই, এবং যত ধরনের পজিটিভ অ্যাপ্রোচ আছে সেটা আমি নিতে চাই। পলিটিক্যাল আলোচনা, যেটা মামলা এবং হয়রানির বিষয়টা আমি আসতেছি, এটা আমি বলবো, কিন্তু আমি সাথে সাথে চাই এটা সাংবাদিকদের স্বার্থে যেটা দরকার সেটা হচ্ছে এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা, এবং যারা সংবাদ মাধ্যম চালান তাদের ট্যাক্সেশন, তারা যদি রাষ্ট্রকে ট্যাক্স না দেয় তাহলে এটা তো হতে পারে না। এবং অধিকাংশ হাউজেরই কোনো এই এই পলিসি নাই যে সে রাষ্ট্রকে ট্যাক্স দিবে। অধিকাংশ হাউজে এইভাবেই চলতেছে আর কি, রাজনৈতিক একটা বোঝাপড়ার ভিতর দিয়ে চলতেছে। আমি এই দলকে সাপোর্ট করি, সুতরাং আমার কি ট্যাক্স এবং আমার আমি কত সংখ্যা দেখাবো সেটা আমার উপর নির্ভর করে। মন্ত্রীকে কল দিব, মন্ত্রী তো নম্বর লিখে দিবে, বা মন্ত্রীর উপরের লোকদেরকে দিয়ে কল দেওয়াবো, নম্বরটা লিখে দিবে। তো এইভাবে পুরো রাষ্ট্রে একটা লুটপাটের একটা পলিটিক্যাল ইকোনমি গ্রো করছে। সেটা হয়তো আমরা আমাদের জায়গা থেকে একটু কমানোর চেষ্টা করছি, পুরোটা আমরা বদলাইতে পারি না, আমরা সেই কথা বলবো না, এত সহজে সম্ভবও না। তো আমরা এই তিনটা কাজ যেটা আমি বললাম সেটা হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা করতে চাই। দ্বিতীয় হচ্ছে রেডিও টেলিভিশনের যে স্বায়ত্তশাসন এবং তিনটা প্রতিষ্ঠানের ওই একীভূতকরণের বিষয়টা আমরা দেখতে চাই। আর তৃতীয় বিষয়টা হচ্ছে মিডিয়ার তালিকা এবং লাইসেন্স পুনঃমূল্যায়ন থেকে শুরু করে বিজ্ঞাপন হার, এটা সমন্বয় করা মূল্যস্ফীতির সাথে, এটা আমরা করতে চাই। তা আমরা মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং যারা সাংবাদিক আছে তারা যেন সুরক্ষা পায় এবং হয়রানি মামলা থেকে শুরু করে যা যা আছে সেসব হয়রানি থেকে মুক্তি পায়। কিন্তু আমি মনে করি যে কোনো ফ্রিডমে, দুনিয়ার কোনো ফ্রিডমেই আনকন্ডিশনাল না। আপনার সোশ্যাল কন্ট্রাক্ট, একটা সোশ্যাল কন্ট্রাক্টে আপনি রাষ্ট্রে আসছেন, আপনি কিছু রাইট রেখে তারপর কিছু রাইট দাবি করেন। আপনাকে অবশ্যই রেসপন্সিবল আচরণ করতে হবে, অবশ্যই পেশাদার আচরণ করতে হবে, তাহলে আপনি আপনার রাইটটা পাবেন এবং জনগণ আপনাদের সাথে থাকবে। আর সাংবাদিকদেরকেও জনগণের প্রতি দায়বদ্ধ হইতে হবে।